আচ্ছা, এইখানে যে বিষয়টা, সেই বিষয়টা হলো ওডেস্কের অ্যাকাউন্ট যারা আগে করেন নাই, ঠিক আছে, তাদের জন্য এই টিউটোরিয়ালটা কাজে হবে। এখানে দেখেন ফন্ট দেখা যাচ্ছে না, দেখছেন? এটা এখানে এলো সুটনি দিয়ে লেখা ফন্টগুলো। বিজয় ইনস্টল করলে এটা দেখা যাবে আর কি। তো এটা আমরা করে নিব। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। তার আগে আমি যে বিষয়টা ধরুন, ক্রিয়েটিভ গুগল অ্যাকাউন্ট, মানে আপনি যদি ওডেস্কে অ্যাকাউন্ট করতে চান, তাহলে সর্বপ্রথমে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো একটা ইমেল অ্যাকাউন্ট করতে হবে। এখন ম্যাক্সিমাম আমাদের সবারই তো ইমেল অ্যাকাউন্ট আগেই থাকে, তাই না? সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনি যেই, অনেকের আবার একটা না, 3টা 4টা 5টা ইমেল অ্যাকাউন্ট থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি ওডেস্কে যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন, সেইটা ইউজ করার আগে একটু মাথায় চিন্তা ভাবনা করে নেবেন যে এই ইমেল অ্যাড্রেসটা আমি ওডেস্কে ইউজ করতেছি। কারণ কি? কারণ ওডেস্কে অ্যাকাউন্ট করার সময় এই ইমেল অ্যাড্রেসটা অনেক ভ্যালুয়েবল, অনেক ভ্যালু তৈরি করে। অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসের আপনার পাসওয়ার্ড বা এই ইমেল অ্যাড্রেসের যে ইনফরমেশনগুলো, সেইগুলো যাতে অথেন্টিক হয়, বুঝতে পারছেন? মানে ফেক আমরা তো অনেক সময় তৈরি করি আইডি, তাই না? তো এই ক্ষেত্রে মনে রাখবে। তো ওডেস্কে যখন অ্যাকাউন্ট করতে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস লাগবে। এবং ওডেস্কের বিভিন্ন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে ধরনের ইনফরমেশন প্রয়োজন হয়, ওডেস্কে অ্যাকাউন্ট করার জন্য সেই ধরনের কিছু ইনফরমেশন লাগবে, সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন লাগবে। সেই ইনফরমেশনগুলো আপনি সবসময় অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন। কারণ যেহেতু এটা আপনার একটা টাকা পয়সার লেনদেনের ব্যাপার, বা এটা অথেন্টিকের একটা ব্যাপার আছে, এই অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেক কাজ টাজ করবেন, সেই ক্ষেত্রে এগুলো খুব সিরিয়াসলি মেনটেন করা উচিত, ঠিক আছে? তো ওডেস্কে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনার নাম, অ্যাড্রেস অ্যাজ ইউজুয়াল যেমনি যা দেওয়ার দরকার সব কিছু দেবেন। পাশাপাশি আপনার যে বিষয়ে আপনি কাজ করতে চান সেই বিষয়ের উপর আপনার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তারপর আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, তারপর আপনার পোর্টফোলিও, এই ধরনের কিছু ইনফরমেশন চান। তো ওডেস্কে যখন অ্যাকাউন্ট করবেন, তখন আপনার নাম, অ্যাড্রেস, এগুলোর প্রাথমিক ফর্মটা পূরণ করে দিলেই তারা এটাকে 30% দেখায়, ঠিক আছে? তো এটাকে টোটাল হলো 100% করতে হয় ওডেস্কে অ্যাকাউন্টটা। তো 100% করতে চাইলে 30% করার পরে আপনি যত ইনফরমেশন দিতে থাকবেন, আস্তে আস্তে এটা আপনার আপডেট হতে হবে। আপনি মনে করেন একাডেমিক কোয়ালিফিকেশন দিলেন, 5% বাইরে গেল। আপনি আপনার পোর্টফোলিও অ্যাড করলেন, আরও 10% বাইরে গেল। এইভাবে যত ইনফরমেশন আছে ওইখানে লেখা থাকবে, সব ইনফরমেশন দিতে থাকবেন আর আস্তে আস্তে বাড়তে থাকবে। সাথে আপনার দুইটা জিনিস টেস্ট দিতে হয়। একটার নাম হলো রেডিনেস টেস্ট, আরেকটার নাম হলো স্কিল টেস্ট। রেডিনেস টেস্টটা কি? অর্থাৎ রেডিনেস টেস্টটা হলো আপনি ওডেস্কে যে কাজ করবেন, ওডেস্কের কিছু রুলস রেগুলেশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই বিষয়গুলো আপনি জানেন কিনা। ওডেস্কে কাজ করার পূর্বে ওডেস সম্পর্কে একটা ধারণা আছে, সেটার জন্য সেই পরীক্ষা দেওয়ার আগে যাদের কিছু আছে, ডকুমেন্টেশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেইগুলো আপনি পড়বেন আগে। পুরা মনে করেন পড়লে সেইগুলোর ভিতরে কিছু জিনিসপত্র, কিছু গাইডলাইন আপনাকে দিয়ে দেওয়া হবে। তার উপরে আপনাকে তারা একটা পরীক্ষা নেবে। সেই পরীক্ষাটা হয় 9টা কোশ্চেনের উপর, 9টা কোশ্চেন দিবে আপনাকে। 9টা কোশ্চেন টিক দিলে সেখানে 9টার মধ্যে 9টাই যদি হয়, তাহলে আপনি সেখানে পাস। যদি 9টার মধ্যে একটা না হয়, তাহলে আপনি ফেল। পরীক্ষাটা এখানে তারা বলে মাসে একবার, কিন্তু আমি এখানে খেয়াল করে দেখছি যে পরীক্ষা একবার দেওয়ার পরে তারপর আবার যদি ক্লিক করেন, তারা বলে যে এইটা আর 1 মাসের মধ্যে আর অ্যাকসেপ্ট হবে না, কিন্তু ক্লিক করার পরে আবার দেখি নতুন করেও দেওয়া যায়। সেই ক্ষেত্রে তারা সেটা হয়তো অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? তো সেই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু বিষয়গুলা মানে মাথায় রাখতে হবে। সেটা হলো আপনার ওডেস্কের রুলস রেগুলেশন। তো আমরা দেখি ওডেস্কে কি ধরনের কোশ্চেন আসে। এখানে দেখেন, তো এই কোশ্চেনগুলো আপনার ওডেস্কে যখন পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার আগে আপনি এগুলা গুগলে সার্চ দেবেন। এগুলো তো আপনার ওডেস্ক তো একটা মানে অনলাইন একটা ভার্সন, তাই না? তো ওডেস্কে এগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপডেট হইতে পারে। সেক্ষেত্রে যখন পরীক্ষা দিবেন, সেই পরীক্ষা দেওয়ার আগে গুগলে যা সার্চ দেবেন যে ওডেস্ক রেডিনেস টেস্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিলে দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আছে, তারা নিজেরা বিভিন্ন ওডেস্কে যারা অ্যাকাউন্ট তৈরি করে তারা পরীক্ষা দেয়,
পরীক্ষা দেও সেই কোশ্চেনগুলোকে তারা করে কি স্ক্রিনশট দিয়ে রেখে দেয়, রেখে দিয়ে সেই কোশ্চেনগুলো তারা আবার নিজেরা তৈরি করে এবং অ্যান্সারগুলোও তৈরি করে তাদের সাইটে দিয়ে দেয়। তাদের সাইটে দিয়ে দিলে কি হয়, তাদের সাইটের ভিজিটর বাড়লো, তাদের সাইটটা জনপ্রিয় হইল, বুঝতে পারছেন না? সেই ক্ষেত্রে এইগুলোর অ্যান্সার এবং কোশ্চেন আপনি পাবেন। তো সবসময় পরীক্ষা দেওয়ার আগে আপনি এইগুলো একটু রিভাইজ দিয়ে নেবেন, ঝালাই করে নেবেন, ডাইরেক্ট পরীক্ষা দিতে যাবেন না। কি বলছি বুঝতে পারছেন? মানে সরাসরি পরীক্ষার হলে বসবেন না, পরীক্ষা দেওয়ার আগে প্রিপারেশন নেবেন। তো প্রিপারেশনটা কিভাবে নেবেন? যেই বিষয়ে আপনি পরীক্ষা দিবেন সেই বিষয়ের উপর গুগলে যা সার্চ দেবেন। আমি এখন পরীক্ষা দিতেছি কিসের উপর? ওডেক্স রেডিনেস টেস্ট, তাই না? রেডিনেস টেস্টটা কি আমরা তো বললামই যে ওডেক্স সম্পর্কে আপনাকে রুলস রেগুলেশন সম্পর্কে আপনাকে একটা তারা জানতে চায় যে আপনি এইসব বিষয়গুলো জানেন কিনা, আর তাদের যে রুলস রেগুলেশন আছে, তাদের যে টার্মস কন্ডিশন আছে সেগুলো আপনি পড়ছেন কিনা। যদি আপনি জানেন তাহলেই আপনি এই ক্ষেত্রে মানে ওডেক্সকে কাজ করার উপযোগী বলে আপনাকে দিবে। তখন তো আপনার ওই যে প্রোফাইলের যে পার্সেন্টেজ, মানে আপনার প্রোফাইলে হয়তো 70% বা 80% করা আছে, সেক্ষেত্রে তারা বাড়াই দিবে এবং আপনারটাকে আস্তে আস্তে 100% করে দেবে। তো এই ক্ষেত্রে প্রশ্নগুলো কী ধরনের হয় সেই সম্পর্কে আপনার একটা ধারণা এখন আমরা নিব, ঠিক আছে? তো দেখেন প্রশ্নগুলো কি, আপনারা একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখেন। এটা তো ভিডিও হচ্ছেই, টিউটোরিয়াল হচ্ছে, বাসায় দেখতে হবে, শুধু মানে জাস্ট দেখেন। আমি 1 নম্বর কোশ্চেনটা দেখেন কি আছে, দ্য ওডেস টিম। আচ্ছা, এইখানে যে 1 নম্বর কোশ্চেন আছে, আপনি যখন রেডিনেস টেস্ট পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু এখানে 1 নম্বরটা থাকবে, নাও থাকতে পারে, ওইখানে হয়তো এটা না, এই কোশ্চেন নাও থাকতে পারে, কিন্তু এই আঙ্গিকেই হবে, এগুলো আপডেট হয়, কথা বুঝছেন? এটা 1 নম্বর আছে, আপনার হয়তো পরীক্ষা দিতে যায় দেখলেন এটা 10 নম্বর আছে, এটা 8 নম্বর আছে বা 5 নম্বর আছে, মানে সিকোয়েন্স এদিক সেদিক হইতে পারে, কোশ্চেনও কিছুটা চেঞ্জ হবে, কিন্তু থিম একই থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন কোশ্চেনটাগুলো কি। দ্য ওডেক্স টিম অ্যাপ্লিকেশন টাইম টেকার রেকর্ডস হুইচ অফ দ্য ফলোয়িং। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হলো টিম অ্যাপ্লিকেশন নামে একটা জিনিস পাইলাম, আর একটা হলো টাইম টেকার রেকর্ডস নামে একটা জিনিস পাইলাম। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আপনি ওডেস্কে যখন কাজ করতে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে ওডেস্কে ওরা দুইটা ভাবে কাজ করার পারমিশন, একটা হলো ফিক্সড জব, একটা হলো আওয়ারলি জব। ফিক্সড জব কি? মনে করেন আপনাকে একটা কাজ দিল, এই কাজের বিনিময়ে আপনি কত ডলার পাবেন বা কত ডলার নেবেন, এইটা যে ডাইরেক্ট যে চুক্তি, এটাকে বলে ফিক্সড জব। আর আওয়ারলি জব কোনটা? আওয়ারলি জব হলো এই কাজের জন্য কত তা না, এই কাজটা করতে আপনি পার আওয়ারে কত নেবেন, এই কাজটা করতে আপনার 5 ঘন্টা লাগলে 5 ঘন্টার টাকা নেবেন, 10 ঘন্টা লাগলে 10 ঘন্টার টাকা নেবেন, আর যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টার টাকা নেবেন, কিন্তু আপনি পার আওয়ার কত নেবেন সেইটা রেট। তাহলে দুইভাবে করা যায়, একটা হলো আওয়ারলি, একটা হলো ফিক্সড জব, ঠিক আছে? তো ওডেক্স সবসময় সাজেস্ট করে যে আপনারা কাজগুলা আওয়ারলি রেটে করেন, অর্থাৎ ফিক্সড জবে কখনো কাজ করবেন না। ওডেক্স এটা বলে, কেন বলে? কারণ ওডেক্স বলে যে ফিক্সড জবে যদি আপনি কাজ করেন, তার সেই কাজের পেমেন্ট যদি আপনাকে ক্লায়েন্ট না দেয়, সেই ক্ষেত্রে সেটার রিস্ক আমি নিতে পারবো না, সেটা রিস্ক ওডেক্স নিবে না। কিন্তু আওয়ারলি জবে যদি আপনি কাজ করেন, কাজ করার পর ক্লায়েন্ট যদি আপনাকে পেমেন্ট না দেয়, তাহলে আমি আপনাকে পেমেন্ট দেব, সেটার সিকিউরিটি আমি দেব, কিন্তু সেই ক্ষেত্রে ক্লায়েন্টটা অবশ্যই ভেরিফাইড থাকতে হবে, মানে ওডেক্স দ্বারা ভেরিফাইড থাকতে হবে। সেই ক্ষেত্রে তাহলে আমরা বুঝতেছি যে ওডেক্সকে কাজ করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে, একটা হলো ফিক্সড জব, একটা হলো আওয়ারলি জব। ওডেক্স সাজেস্ট করে কোনটা? আওয়ারলি জব। ওডেক্স নিরুৎসাহিত করে কাকে? ফিক্সড জবের ক্ষেত্রে, ফিক্সড জব করতে সে নিষেধ করে। আচ্ছা, এখন যখন না আপনি আওয়ারলি জব করবেন, সেই ক্ষেত্রে আওয়ারলি যে জব করতেছে, আপনার আওয়ারলি জব মানে কি? আপনি কম্পিউটার চালু করবেন, কাজ শুরু করবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো ওডেস্কে যখন আমরা কাজ করব তাহলে আমরা জানলাম যে দুইটা পদ্ধতিতে কাজ করা যায়, একটা হলো ফিক্সড জব, একটা হলো আওয়ারলি জব। কিন্তু ওডেস্ক সাজেস্ট করে সবসময় আওয়ারলি জবের ক্ষেত্রে, এবং ওডেস্ক বলে যে আপনি যদি আওয়ারলি জব করেন সেই ক্ষেত্রে আমি আপনার পেমেন্টের গ্যারান্টি দেবো, কিন্তু যদি ফিক্সড জব করেন তাহলে সেই ক্ষেত্রে আমি পেমেন্টের গ্যারান্টি দিব না। কিন্তু সেই ক্ষেত্রে কন্ডিশন হলো আপনার ক্লায়েন্ট অবশ্যই ভেরিফাইড থাকতে হবে, ওডেক্স দ্বারা ভেরিফাইড থাকতে হবে। আচ্ছা, এইখানে যে কোশ্চেনটা আসছে যে তাহলে ওই যে আওয়ারলি জব যে তারা বলতেছে, তাহলে আওয়ারলি জবের ক্ষেত্রে কি হলো যে আপনি কত ঘন্টা, যে কয় ঘন্টা কাজ করবেন সেই কয় ঘন্টার টাকা পেমেন্ট আপনি পাবেন। এখন আপনি দেখা গেল কম্পিউটার ওপেন করে বসে রয়েছেন,
ঠিক আছে? তাহলে আপনার 2 ঘন্টা আপনার কাজ করলেন, 2 ঘন্টার কাজ করলেন, হ্যাঁ না 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 2 ঘন্টা আপনার কাজ করছেন, একটা কাজ আপনার 2 ঘন্টা হইলেই আপনার হয়, কিন্তু ওই কাজটা আপনি করতেছেন কি 4 ঘন্টা 5 ঘন্টা বইরে করতেছেন। কেন করতেছেন? কারণ যত আওয়ার আপনার বাড়বো তত আওয়ার আপনার টাকা বেশি পাবেন। তো এই সব মানে যাতে না করতে পারেন সেই জন্য ওডেস্ক করছে কি, ওডেস্কের একটা টিম অ্যাপ্লিকেশন আছে। অর্থাৎ আপনি যখন কাজ করবেন, এটা একমাত্র অবশ্যই আওয়ারলি জবের ক্ষেত্রে, ফিক্সড জবের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ওডেস্কের একটা টিম অ্যাপ্লিকেশন আছে টাইম টেকার রেকর্ডস, অর্থাৎ টাইমটাকে করার জন্য এবং হ্যাঁ টাইমটাকে পরিমাপ করার জন্য। সেই ক্ষেত্রে সেখানে কি থাকে, সেখানে আপনি প্রতি পার সেকেন্ডে কতবার আপনি কিবোর্ড চাপতেছেন, কতবার মাউস চাপতেছেন, এবং আপনার যে কাজের স্ক্রিনশটগুলো সেইগুলো রেকর্ড হয়ে থাকে, এবং সেইগুলো দেখে আপনাকে তারা মূল্যায়ন করতে পারবে যে আপনি কতটুকু কয় ঘন্টা কাজ করছেন এবং সেখানে কোনো ফাঁকি দিচ্ছেন কিনা। তো এখানে আমাদের কোশ্চেনটা হলো, দ্য ওডেস্ক টিম অ্যাপ্লিকেশন টাইম টেকার রেকর্ড সুইচ অফ দ্য ফ্লোয়িং, মানে টাইম টেকারের যে সফটওয়্যারটা আছে ওডেস্কে সেটা কি করে, ঠিক আছে? তো স্ক্রিনশট অফ দ্য অ্যাক্টিভ স্ক্রিন ওয়ান্স পার বিলিং সেগমেন্ট, মানে সে প্রতি সেকেন্ডে কি করে এই স্ক্রিনশটটা সে নিয়ে রাখে আপনার স্ক্রিনের, আপনি যে কাজ করতেছেন সেটার স্ক্রিনশটটা নিয়ে নেই। সেই ক্ষেত্রে আপনি আর চুরামি করতে পারবেন না। তারপর কি নাম্বার অফ কি স্টক, অর্থাৎ আপনার কয়টা কি প্রেস করতেছেন সেইটার হিসাব সে নিয়ে নিতেছে। হ্যাঁ, নাম্বার অফ মাউস ক্লিকস, অর্থাৎ কয়টা মাউস ক্লিক করতেছেন সেইটার রেকর্ডও সে রাখতেছে। আচ্ছা, মেমোস ইন্টার্ড বাই দ্য কন্ট্রাক্টর, এটা কি? আচ্ছা বলেন তো এটা কি? যে কাজটা করতেছেন সেই কাজটা সরাসরি এখানে কন্ট্রাক্টর আর একটা হলো এমপ্লয়ি, তাই না? দুইটা সাইড থাকে। তো এমপ্লয়িকে বলেন তো দিল, এখন তো আমরা মনে করতে পারি যে এমপ্লয়ি মানে আমি, মানে যে কাজ করতেছি, এখানে কিন্তু তা না। হ্যাঁ, এখানে হলো এমপ্লয়ার, এমপ্লয়ি হলো যে আমাকে কাজটা দিল, আর কন্ট্রাক্টর যে কাজটা করতেছে, ঠিক আছে? এটা একটু মানে আমাদের সেন্স থেকে একটু আলাদা, কিন্তু মানে অনেক সময় এটা প্যাচ লেগে যায় যে এমপ্লয়ি মানে আমরা অনেকেই বুঝি যে এমপ্লয়ি মানে যে কাজ করতেছে সেই এমপ্লয়ি, সেই হ্যাঁ, কিন্তু সে তো আসলে এমপ্লয়ার, মানে এটাই আর কি, মানে হয় প্যাচ লেগে যায় আর কি। তো আর কন্ট্রাক্টর হলো আমি কাজ করতেছি না, এক্ষেত্রে আমি কন্ট্রাক্টর, আর যে আমাকে কাজটা দিল, যে আমাকে কাজটা দিল মানে ক্লায়েন্ট, সে ওইখানে এমপ্লয়ি, ঠিক আছে? আচ্ছা, তাহলে মেমোস ইন্টার্ড বাই দ্য কন্ট্রাক্টর, তাহলে এটার মানে হলো কি, কন্ট্রাক্টর মানে বাই দ্য কন্ট্রাক্টর মানে কি, কন্ট্রাক্টর দ্বারা যে কাজটা করতেছে সে তার সাইড থেকে সব কাজগুলো কি হইতেছে, রেকর্ড হইতেছে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হবে অল অফ অ্যাবাভ। নাম্বার 2 এর কোশ্চেনটা দেখেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ওডেস্ক ফিশ ইজ ফলস, মানে ওডেস্কের ফিশের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা সত্য নয়, কোন স্টেটমেন্টটা মিথ্যা। এখানে মানে সত্য নয় মানে কি, মিথ্যা। হুইচ ইজ ফলস, কোনটা মিথ্যা। তো প্রথমটা দেখেন, ওডেস্ক ফিশ ইজ 10% অফ দ্য এমপ্লয়ার্স পেমেন্ট টু ওডেস্ক, এটা কি বলছে কি, মানে দ্য ওডেস্ক হুইচ ইজ ফলস বলছে ওডেস্ক ফিশ ইজ 10% অফ দ্য, হ্যাঁ মানে দ্য ওডেস্ক ফিশ ইজ 10% অফ দ্য এমপ্লয়ার্স পেমেন্ট। এমপ্লয়ার্স পেমেন্ট বলতে কি বোঝাইছে, ক্লায়েন্ট যে পেমেন্ট দিবে সেই পেমেন্ট থেকে ওডেস্ক 10% কেটে রাখবে। আপনি ক্লায়েন্ট, আপনি তার কাজ করতেছেন, আচ্ছা খেলাটা এইটা বুঝেন, মানে আপনি কাজ করতেছেন, তার ওডেস্ককে যে পেমেন্ট করলো সেই পেমেন্ট থেকে ওডেস্ক 10% কেটে রাখবে। এই কথাটা কি সত্য না মিথ্যা, এটাই জিজ্ঞেস করতেছে। তো এটা আমরা জানি সত্য, কেন জানি, কারণ আমরা জানি ওডেস্কের যে পেমেন্ট হয়, ওডেস্ক যে আপনাকে এই যে সুযোগ সুবিধা দিতেছে তার জন্য ওডেস্ক 10% টাকা কেটে রাখবে, কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা কাটবে না। কাটবে কার কাছ থেকে, ওই যে ক্লায়েন্ট যে টাকা দিতেছে আপনাকে, সেই টাকা থেকে সে 10% কেটে আপনি পেমেন্ট পাবেন। তাহলে এটা হলো ট্রু, কিন্তু আমাদের এখানে বাই করতে হবে কি, ফলস। আমাদের উপরে বলছে কোনটা মিথ্যা কোনটা সঠিক না, এটা বাই করতে হবে। আচ্ছা, তার ওডেস্ক ইজ ফ্রি টু জয়েন,
এটা কি সত্য না মিথ্যা? মানে ওডেস্কে আপনি যদি অ্যাকাউন্ট করেন, কাজের জন্য বিড করেন, তাহলে আপনাকে কোনো টাকা দিতে হবে না। এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য, তাহলে এটাও ঠিক আছে, এটা ফলস না। তাহলে ওডেস্ক ইজ ফ্রি ফর কন্ট্রাক্টরস টু অ্যাপ্লাই অ্যান্ড ওয়ার্ক অন জবস। বলতেছে ওডেস্ক ইজ ফ্রি, ওডেস্ক ফ্রি ফর কন্ট্রাক্টরস, কন্ট্রাক্টরকে যে কাজ করবে, টু অ্যাপ্লাই অ্যান্ড ওয়ার্ক অন জব, মানে কাজের অ্যাপ্লাই করার জন্য এবং কাজ করার জন্য ওডেস্ককে কোনো টাকা দিতে হবে না। তাহলে এটা সত্য, তাহলে এটাও ঠিক আছে। আর আরেকটা আছে, দ্য ওডেস্ক ফি ইজ $2 পার আওয়ার ফর আওয়ারলি কন্ট্রাক্টর। অর্থাৎ বলতেছে যদি আপনি আওয়ারলি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে পার আওয়ারে $2 করে আপনাকে কাজটা কেটে রাখবে। এটা কিন্তু আসলে মিথ্যা। এটা সে পার আওয়ার, হ্যাঁ, পার আওয়ারে কাটে না। হ্যাঁ, সে হলো 10%, টোটাল অ্যামাউন্টের উপর 10% কাটবে। কিন্তু এখানে বলছে ওডেস্ক প্রতি ঘন্টা কাজের জন্য আপনার কাছ থেকে $2 করে কাটবে। 5 ঘন্টা কাজ করলে $10 কাটবে, 20 ঘন্টা কাজ করলে $40 কাটবে। আসলে এরকম কোনো টাকা সে কাটে না। তাহলে এটাই ফলস। তাহলে অ্যান্সার আমাদের এটাই, ডি, যে এটা ফলস। ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ট্রু অ্যাবাউট ফিক্সড প্রাইস কন্ট্রাক্টর। মানে ফিক্সড প্রাইস কন্ট্রাক্টরের ক্ষেত্রে কোনটা সত্য, সঠিক? ফিক্সড প্রাইস জব আমি তো বলছি যে ওডেস্কে দুইভাবে কাজ করা যায়, একটা হলো আওয়ারলি জব, একটা ফিক্সড জব। কিন্তু ওডেস্ক কখনোই সাজেস্ট করে না ফিক্সড জবের কাজ করার জন্য, সবসময় সে বলে কি আওয়ারলি কাজ করতে। আচ্ছা, আর ফিক্সড জবের কাজকে সে নিরুৎসাহিত করে। আচ্ছা, এখানে দেখেন বলছে কোনটা সত্য। বলছে এমপ্লয়ার বিল্ড অটোমেটিক্যালি ইচ উইক। ফিক্সড জবের ক্ষেত্রে এনে কি হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ট্রু অ্যাবাউট ফিক্সড জব। ফিক্সড জবের ক্ষেত্রে ওডেস্ক বলে যে ফিক্সড জবের ক্ষেত্রে আমি কোনো রিস্ক নিতে পারবো না। সে ক্লায়েন্ট তোমাকে টাকা দিল না না দিল এটা আমি কিছু জানি না, সে দিলেও না দিলেও আমার কিছু করার নেই, ওডেস্ক বলে এটা। তো এখানে বলছে যে এমপ্লয়ার বিল্ড অটোমেটিক্যালি ইচ উইক, মানে এমপ্লয়ার অটোমেটিক্যালি আপনাকে প্রতি সপ্তাহে টাকা দেবে। এটা অবশ্যই মিথ্যা, এটা সত্য না। কারণ এমপ্লয়ার বলতে কি যে কাজ করাইতেছে সে প্রতি সপ্তাহে টাকা দেয় না, দিতে পারে না, কিন্তু এটা সে এটার কোনো নাই যে সে প্রতি মানে রুলস নাই যে আপনাকে প্রতি সপ্তাহে টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে এটা কি ট্রু না, এটা ফলস। যদি এরকম কোনো রুলস থাকতো যে ওডেস্কে কাজ করলে আপনাকে প্রতি উইকে পার উইকে টাকা দিতে হবে, তাহলে এটা এখানে সত্য হতো। আচ্ছা, হাউ মাচ টু পে অ্যান্ড হোয়েন টু পে ইজ অ্যাট দ্য এমপ্লয়ার্স ডিসক্রেশন। আচ্ছা, ডিসক্রেশন মানে কি? ডিসক্রেশন হলো মানে হাউ মাচ টু পে মানে কত পেমেন্ট করবে, অ্যান্ড হোয়েন টু পে কখন পেমেন্ট করবে, ইট ইজ দ্য এমপ্লয়ার্স ডিসক্রেশন। মানে কি? মানে এমপ্লয়ার মানে যে কাজ করাইতেছে আমাকে দিয়ে, আচ্ছা, সে তার উপর ডিপেন্ড, সে তার ইচ্ছা অনুসারে সে দিবে। কখন টাকা দিবে, কত টাকা দিবে, এটার কোনো রুলস রেগুলেশন নেই। এই যে উপরেরটা যেমন বলছে এমপ্লয়ার বিল্ড অটোমেটিক্যালি ইচ উইক, প্রতি উইকে দিবে না, এটার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। সে ইচ্ছা করলে পেমেন্ট দিবে, না দিলে সে ইচ্ছা করলে পুরো টাকাও প্রথমে দিতে পারে, মাঝখানেও কিছু টাকা দিতে পারে, আবার সবার পরে দিতে পারে। তো এটার কোনো রুলস নাই। তাহলে এটা কি হবে? হাউ মাচ টু পে অ্যান্ড হোয়েন টু পে ইট ইজ এমপ্লয়ার ডিসক্রিপশন। এটা এমপ্লয়ার, তাহলে এটা সত্য। হ্যাঁ, তাহলে এটাই সত্য। আমাদের এটাই বের করতে হয়েছে হুইচ ইজ ট্রু, কোনটা সত্য। তাহলে আমাদের অ্যান্সার হবে বি। তারপর সিডি কি লেখছে আমরা একটু দেখি। আওয়ার্স ওয়ার্ক উইল শো অন ইউর প্রোফাইল। আপনি যদি ফিক্সড জবে কাজ করেন তাহলে সেই কাজের রেকর্ড আপনার প্রোফাইলে কখনোই অ্যাড হবে না। কথাটা বুঝতে পারছেন? আপনি ওডেস্কে যদি 20টাও কাজ করেন কিন্তু সবই ফিক্সড জবের জব, কিন্তু তারপরও আপনি প্রোফাইলে কোনো কাজ অ্যাড হবে না। হ্যাঁ, হিস্ট্রি, হ্যাঁ, কাজের রেকর্ড আপনি থাকবে না। মানে আপনার প্রোফাইল ভারী করা দরকার না, কাজ করে করে আপনি যাতে ক্লায়েন্ট বাড়ানো। কিন্তু ফিক্সড জবের ক্ষেত্রে সেটা কখনো অ্যাড হবে না, কারণ ফিক্সড জবের ক্ষেত্রে ওডেস্ক নিষেধ করে যে ফিক্সড জবের কাজ করেন না, এর জন্য তারা এটা রেকর্ডে রাখে না। আচ্ছা, টাইম ট্র্যাকিং রিকোয়ার্ড। টাইম ট্র্যাকিংটা কি? ওই যে 1 নম্বর কোশ্চেন আমরা দেখলাম না যে টিম অ্যাপ্লিকেশন ওপেন করে ওইটা টাইমটা রেকর্ড থাকে, হিস্ট্রিটা কত ঘন্টা কাজ করছেন, কি কি কাজ করছেন সবগুলো স্ক্রিনশট নিয়ে রেকর্ড থাকে। কিন্তু ফিক্সড জবের ক্ষেত্রে কোনো টাইম ট্র্যাকিং রেকর্ড দরকার নাই।
তো সেই ক্ষেত্রে টাইম টেকিং রিকোয়ার্ড লিখছে, তো সেই রিকোয়ার্ড মানে এটা অবশ্যই প্রয়োজন, তো সেক্ষেত্রে এটা ফলস। হ্যাঁ, কোয়ালিফাই ফর দ্য ওডেক্স পেমেন্ট গ্যারান্টি, কোয়ালিফাই ফর দ্য ওডেক্স পেমেন্ট, এটার মানে কি? হ্যাঁ, ওডেক্স পেমেন্ট গ্যারান্টি নামে একটা টার্ম আছে, সেটা হলো আপনি যখন কাজ করবেন সেই ক্ষেত্রে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে টাকা না দেয়, আপনার সাথে যদি কোনো প্রতারণা করে, সেই ক্ষেত্রে ওডেক্স বলে যে সেটার পেমেন্ট আমি দিব। ক্লায়েন্ট যদিও না দিতে পারে, কাজ করে ক্লায়েন্ট বললো না আমি টাকা দেবো না, কাজ করো, সেই ক্ষেত্রে তার পেমেন্ট কে দিবে? ওডেক্স দিবে। কিন্তু আপনি যদি ফিক্সড জব করেন, ফিক্সড জব তো বুঝতে পারছি আমরা, ওই ক্ষেত্রে ওডেক্স কোনো গ্যারান্টি নেবে না, বলতেছে কোয়ালিফাই ফর দ্য ওডেক্স পেমেন্ট গ্যারান্টি, এটা কোয়ালিফাই হয় না, তাহলে এটাও ফলস। ওকে, আচ্ছা 4 নম্বরে দেখেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং আর নট পারমিটেড অন ওডেক্স, মানে ওডেক্সকে কোনটা মানে পারমিটেড না, কোনটার অনুমোদন দেওয়া হয়। হুইচ অফ দ্য ফ্লোয়িং আর নট পারমিটেড, বুঝতে পারছেন তো? 1 নাম্বার 1, শেয়ারিং এ সিঙ্গেল অ্যাকাউন্ট বিটুইন মাল্টিপল পিপল, মানে আপনার একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আপনি 10 জনের মধ্যে কাজ ছড়াই দিলেন যে আমার অ্যাকাউন্টেই তোমরা সবাই কাজ করো, এটা ওডেক্স কখনোই পারমিট করে না। ওপেনিং মোর দ্যান 1 অ্যাকাউন্ট অন ওডেক্স, আপনি নিজে একাই 5-6টা অ্যাকাউন্ট ওপেন করলেন, সেই ক্ষেত্রেও সেটা সে পারমিট অ্যাকসেপ্ট করবে না। এনে বলতেছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট পারমিটেড, তাহলে দুইটাই পারমিটেড হইল না। তারপর সি নম্বরটা কি বলছে, ইউজিং এ লোগো অর ক্লিপ আর্ট অন ইউর প্রোফাইল পোর্ট্রেট। প্রোফাইল পোর্ট্রেট মানে কি? মানে হলো আপনার প্রোফাইলের যে ছবি দিতে হয়, সেই ক্ষেত্রে সেই ছবি না দিয়ে আপনি করলেন কি, আপনার একটা লোগো দিয়ে দিলেন, আপনার একটা পছন্দের একটা লোগো দিয়ে দিলেন, বা আপনি ক্লিপ আর্ট বলতে আমরা যে বিভিন্ন ক্লিপ আর্ট ছবি টবি দেখি না, লোগোর ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় ইউজ করে, সেইগুলোর একটা ছবি আপনি দিয়ে দিলেন, সেইটা ওডেক্স অ্যাকসেপ্ট করবে না, আপনাকে অবশ্যই আপনার রিয়েল ছবি দিতে হবে, ঠিক আছে? এবং ইউজিং এ ফেক নেম, তো ওডেক্সের ক্ষেত্রে তো আমরা জানি যে এখানে আপনি যত ইনফরমেশন দিবেন সব ইনফরমেশন অবশ্যই অথেন্টিক হতে হবে। আপনি যদি কোনো ফেক ইনফরমেশন দেন এবং তারা যদি ভেরিফাই করে কোনোভাবে বুঝতে পারে যে এটা ফেক, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে, সাথে সাথেও করতে পারে, কিছুদিন পরেও করতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন দেখা গেল আপনি কাজ করছেন, কাজ করে কিছু টাকা পয়সা, হ্যাঁ কাজ করে কিছু টাকা পয়সা জমাইছেন, জমায় এমন অবস্থায় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিল, তখন তো আপনার কি বিপদ না? টাকাগুলো মার যাব, আপনি তখন আবার তাদের কাছে বিভিন্ন রিকোয়েস্ট করে, তাদের সাপোর্ট নামে একটা আছে এই পাশে, সেইখানে মেইল টেল করে ইটি করে করতেও পারে, না করতে, এটা কোনো গ্যারান্টি নেই, তাহলে আপনি একটা কি ঝুঁকির মধ্যে পড়ে গেলেন। সেই ক্ষেত্রে আপনি যখন ওডেক্সকে অ্যাকাউন্ট করবেন, কখনোই আপনি নিজে অতি চালাকি করতে যাবেন না, কারণ এটা আপনার মনে রাখতে হবে যে এটা একটা ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, এইখানে যদি আপনি কোনো 2 নম্বরই করেন এবং সেইটা যদি কোনোভাবে সে বুঝতে পারে, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং এখানে আপনার বিভিন্ন প্রোগ্রাম সেট করা, এখানে আপনার কম্পিউটার হার্ডওয়্যারের ম্যাক অ্যাড্রেস সহ তারা নিয়ে নেয়, সেই ক্ষেত্রে আপনি যে অ্যাকাউন্টটা করলেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই একাধিক পিসিতে ওপেন করবেন না, বুঝেন না? মানে আপনি এই পিসিতে কিছুদিন কাজ করলেন, আবার ওই পিসিতে কিছুদিন কাজ করলেন, আবার ওই পিসিতে কিছুদিন কাজ করলেন, সেই ক্ষেত্রে তারা বুঝে যে এই অ্যাকাউন্ট দিয়ে হয়তো বা তারা কোনো ঝামেলা করতেছে, মানে সে কাজ নিজে না করে হয়তো বাইরে থেকে কোনো কাজ করতেছে, অথবা সে মানে কোনো কিছু তারা মিন করতে পারে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করতে পারে। তো এইসব ক্ষেত্রে, এইসব অ্যাকাউন্ট ইউজ করার ক্ষেত্রে এগুলো খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে এটার আনসার হবে, আমরা বুঝলাম যে অল অফ অ্যাবাভ, কারণ উপরে সবগুলো এটার ক্ষেত্রে সঠিক। আচ্ছা, তারপরে আসেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং অ্যাকশনস আর নট অ্যালাউড হোয়েন অ্যাপ্লাইং টু জব পোস্টিং। এটা হলো আপনি যে নাকি যারা নাকি জব পোস্টিং করে তাদের ক্ষেত্রে আর কি এই কোশ্চেনটা আসে। তো এটা অনেক সময় ইসের ক্ষেত্রে নাও থাকতে পারে, ওই যে যারা নাকি আপনার হ্যাঁ হ্যাঁ যারা নাকি কি বলে ওইটাকে, ওই একটা হলো এমপ্লয়ি আর একটা কন্ট্রাক্টর, যারা কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে
তাদের জন্য এটা নাও থাকতে পারে বা থাকতেও পারে। তো কোশ্চেনটা কি, হুইচ অফ দ্য ফ্লোয়িং অ্যাকশনস আর নট অ্যালাউড হোয়েন অ্যাপ্লাইং টু জব পোস্টিং। আচ্ছা, মিসরিপ্রেজেন্টিং ইউর স্কিলস এক্সপিরিয়েন্স, এটা না, এটা থাকবে মিসরিপ্রেজেন্টিং ইউর স্কিলস এক্সপিরিয়েন্স পোর্টফোলিও এটসেট্রা। অর্থাৎ যখন আপনি কোনো কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনি মিসরিপ্রেজেন্টিং মানে কি, মানে কোনো কিছু ভুল উপস্থাপন করবেন না, কোনো কিছু আপনার স্কিল মানে আপনার দক্ষতা সম্পর্কে কোনো মানে আপনি এই জিনিসটা জানেন না কিন্তু আপনি দিয়ে দিলেন। এক্সপিরিয়েন্স, আপনি এটা এক্সপিরিয়েন্স নাই তারপরও দিলেন। পোর্টফোলিও মানে হলো আপনি আগে একটা কাজ করেন নাই কিন্তু বললেন আমি কাজ করছি, সেই ক্ষেত্রে এটা তারা করতে না করছে, ঠিক আছে। আর সাবমিটেড বয়লার প্লেট, প্লেস হোল্ডার অর জেনেরিক বিটস অর আদার স্প্যাম, এটার মানে কি, এটার মানে হলো আপনি মানে এখন ওডেস্কে হয় কি অনেক সময় প্রোগ্রামার যারা আছে তারা করে কি একটা সিস্টেম বানায় রাখে, রোবোটিক সিস্টেম, অনেক সফটওয়্যার আছে আর কি, এটা ইনস্টল করলে যত পোস্ট আসবে এবং সেই পোস্টের সাথে আপনার ক্রাইটেরিয়া যদি মিলে যায় তাহলে অটো সে বিট করবে, ঠিক আছে। এটাকে বলে রোবোটিক বিট বা জেনেরিক বিটস, ঠিক আছে। মানে আপনি জানেনও না যে এই কাজ আসছে, বা আপনার ইয়ে থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনার সাইট থেকে এটা আপনার বিট হয়ে গেছে, অটো বিট হয়ে গেছে, তাহলে আপনার কাজ দেওয়ার সাথে সাথে এটা বিট হয়ে গেছে, তাহলে ফার্স্ট বিটার আপনি হইলেন এবং সেই ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিবে। কিন্তু এইটা তারা বলছে সাবমিটেড বয়লার প্লেট, তারপরে প্লেস হোল্ডার অর জেনেরিক বিটস অর আদার স্প্যাম, ঠিক আছে। মানে কোশ্চেনটা কি ছিল, হুইচ অফ দ্য ফ্লোয়িং অ্যাকশনস আর নট অ্যালাউড, মানে কোনটা অ্যালাউ করে না, এই সব জিনিস তারা অ্যালাউ করবে না, ঠিক আছে। ডিসক্লোজিং তার মানে কি, আপনাকে ম্যানুয়ালি অবশ্যই কাজের জন্য বিট করতে হবে, আপনি অটোমেটিক সিস্টেমে বিট করলে সেটা হবে না। ডিসক্লোজিং ডিরেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, ডিসক্লোজিং মানে কি, মানে প্রকাশ করা, ডিসক্লোজিং ডিরেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন মানে ডাইরেক্ট কোনো ইনফরমেশন না, হ্যাঁ, এটা দেওয়াটা অ্যালাউ করে না, ঠিক আছে। আপনি ওডেস্ক যা করবেন ওডেস্কের মাধ্যমেই করবেন। এখন আপনি বললেন তাকে যে না তুমি ওডেস্ক ছাড়া স্কাইপিতে হও, স্কাইপিতে তোমার সাথে, স্কাইপিতে আপনি কথা বলতে পারেন, করতে পারেন, কিন্তু কাজটা নিতে হবে আপনাকে ওডেস্কের মাধ্যমে, ঠিক আছে। মানে ডিসক্লোজিং ডাইরেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাইং হোয়েন ইউ আর নট ট্রুলি কোয়ালিফাইড, মানে আপনি যখন এটার জন্য মানে এটা অ্যাপ্লাইং হোয়েন ইউ আর নট ট্রুলি কোয়ালিফাইড মানে কি, মানে আপনি এই কাজের জন্য যোগ্য না, মানে আপনি এই কাজটা ভালো মতো পারেন না কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন, তারা বলতেছে এইগুলা করা ঠিক না। তাহলে অল অফ অ্যাবাভ, উপরের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের আর নট অ্যালাউড হোয়েন অ্যাপ্লাইং টু জব পোস্টিং। কোনো জব পোস্টিংয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন, যে মিসরিপ্রেজেন্টিং স্কিল এক্সপিরিয়েন্স অ্যান্ড পোর্টফোলিও, সাবমিটিং বয়লার প্লেট, ঠিক আছে, জেনেরিক বিটস, তারপর ডিসক্লোজিং ডিরেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, কখনোই ডিরেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ডিসক্লোজ করবেন না। অ্যাপ্লাইং হোয়েন ইউ আর নট ট্রুলি কোয়ালিফাইড, কখনোই অ্যাপ্লাই করবেন না যখন আপনি এটার জন্য পুরোপুরি দক্ষ না। তারপরে নেক্সটে আসি, হ্যাঁ, এটাকে কি বলছে, ক্যান আই স্টার্ট মাই ওন এজেন্সি অন ওডেস্ক, মানে এখানে জানতে চাইছে যে আমি কি আমার নিজের এজেন্সি চালু করতে পারি। ওডেস্কে আপনি অ্যাকাউন্ট করার জন্য দুইটা ভাবে করা যায়, একটা হলো পার্সোনাল, একটা হলো এজেন্সি। পার্সোনাল কি, পার্সোনাল হলো আপনার নিজেরটা নিজে করলেন, আর এজেন্সি হলো আপনার একটা কোম্পানি, সেইভাবেও আপনি করতে পারেন, সেই সিস্টেমও আছে। তো এখানে আপনার বলতেছে, এখানে কোশ্চেন চাইছে যে ক্যান আই স্টার্ট মাই ওন এজেন্সি, তাহলে এটা তো ইয়েস, তাহলে বলছে ইয়েস ইউ ক্যান ক্রিয়েট অ্যান এজেন্সি অ্যান্ড আর্ন মানি বাই সেলিং দ্য সার্ভিস, এটা ঠিক আছে, অফ দ্য এজেন্সি কন্ট্রাক্টর। এটা আর কাছে নো, ওডেস্ক ইজ ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরস অনলি, মানে ওটা অ্যান্সার হবে কোনটা, এটা, মানে ওডেস্কে এজেন্সিও করা যায় ইন্ডিভিজুয়ালও করা যায়। আচ্ছা, তারপরে হলো হুইচ অফ দ্য ফ্লোয়িং আর রিকোয়ার্ড টু কোয়ালিফাই ফর গ্যারান্টিড পেমেন্ট, মানে
গ্যারান্টিড পেমেন্ট কি? আপনারা যখন নাকি ওডেস্কে অ্যাকাউন্ট করবেন, করার পর কাজের জন্য যখন বিড করবেন, প্রত্যেকটা ক্লায়েন্টেরই দেখবেন নিজে তাদের রেটিং থাকে না, 5 স্টার 4 স্টার 3 স্টার এরকম থাকে। এবং ওই নিচে যখন আপনি মাউস কার্সর নেবেন তখন লেখা থাকবে ভেরিফাইড আনভেরিফাইড। তো অবশ্যই যেগুলো আনভেরিফাইড ওইগুলাতে কখনোই অ্যাপ্লাই করবেন না, কারণ আনভেরিফাইডে যদি আপনি অ্যাপ্লাই করেন এবং সেই ক্ষেত্রে যদি কাজের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়, সেই ঝামেলার রিস্ক ওডেস্ক নেবে না, ঠিক আছে? তাহলে হুইচ অফ দ্য ফ্লোয়িং আর রিকোয়ার্ড টু কোয়ালিফাই ফর গ্যারান্টিড জব? তাহলে কি বুঝলাম যে হুইচ অফ দ্য ফ্লোয়িং আর রিকোয়ার্ড, কোনগুলা প্রয়োজন টু কোয়ালিফাই ফর গ্যারান্টিড জবের ক্ষেত্রে কোনগুলা আমার অ্যাকসেপ্ট মানে ধরা হবে, কোন ক্ষেত্রে আমাকে সে ওডেস্ক গ্যারান্টি দিবে। অ্যান আওয়ারলি কন্ট্রাক্ট, আপনি যদি ফিক্সড জবের কাজ করেন ওডেস্ক আপনাকে গ্যারান্টি দিবে না, তাহলে অ্যান আওয়ারলি কন্ট্রাক্টে আপনাকে দিবে, তার মানে এটা ঠিক আছে। তারপর ট্র্যাকিং ইউর টাইম উইথ দ্য ওডেস্ক টিম অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে কাজ করবেন সেটা অবশ্যই ওডেস্কের টিম অ্যাপ্লিকেশন দ্বারা ট্র্যাকিং হইতে হবে। যদি আপনি ট্র্যাকিং চালু না করে কাজ করলেন, সেই ক্ষেত্রে সেই কাজের পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, ইন্টারিং রিলিভেন্ট মেমোস, ওই যে মেমো বললাম যে টাইম ট্রেকার অ্যাপ্লিকেশন যখন চালু করেন তখন এগুলা ওইটা অবশ্যই ইন্টারিং মানে থাকতে হবে। অ্যান্ড এমপ্লয়ার হুইজ এ ভেরিফাইড পেমেন্ট মেথড, ওই যে কথাটা বললাম, অর্থাৎ সেই ক্ষেত্রেই প্রযোজ্য হবে যেই ক্ষেত্রে ওই ক্লায়েন্টটা ভেরিফাইড, ওডেস্ক দ্বারা ভেরিফাইড। যদি আনভেরিফাইড হয় সেই ক্ষেত্রে কিন্তু এই রুলস মানে তারা টাকা দিতে বাধ্য থাকবে না। তাহলে অল অফ উপরের সবগুলোই থাকবে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফ্লোয়িং আর ট্রু অ্যাবাউট ইউর ওডেস্ক ওয়ার্ক ডায়েরি? ওয়ার্ক ডায়েরিটা কি? ওয়ার্ক ডায়েরিটা হলো ওই যে আপনি যখন কাজ করবেন, টিম অ্যাপ্লিকেশন যখন চালু করে দিলেন, সেই কাজগুলো আপনার ওই ওয়ার্ক ডায়েরিতে যায় জমা থাকবে। বুঝতে পারছেন স্যার? আপনি কাজের যে সময়, হ্যাঁ না আইডি না, ওয়ার্ক ডায়েরিটা হলো কি আমি বলি, আপনি যখন কাজ করবেন, একটা কাজ করে মনে করেন 5 ঘন্টার একটা কাজ, 5 ঘন্টার কাজের জায়গায় আপনি 2 ঘন্টা কাজ করছেন, তো আপনি কতক্ষণ কাজ করছেন এইটা ওই কাজ ওইখান থেকে আপনি দেখতে পারবেন ওয়ার্ক ডায়েরি, ওইটা রেকর্ড হয়ে থাকবে ওয়ার্ক ডায়েরি। এবং সেই ওয়ার্ক ডায়েরিটা আপনি ততক্ষণই দেখতে পারবেন যতক্ষণ আপনার এই কাজটা ওপেন হয়ে থাকবে, মানে কাজটা আপনার রানিং থাকবে। কাজও শেষ হবে তখন আর আপনি আর ওয়ার্ক ডায়েরিতে ঢুকতে পারবেন না, তখন এখানে আর ঢুকতে পারবেন না। তো এবং এখানে এই ক্ষেত্রে কি বলছে দেখেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং আর ট্রু অ্যাবাউট ইউর ওডেস্ক ওয়ার্ক ডায়েরি, মানে ওডেস্ক ওয়ার্ক ডায়েরির ক্ষেত্রে কোনটা সঠিক? অ্যালাউস এমপ্লয়ার্স টু সি হোয়েন অ্যান্ড হোয়াট দেয়ার কন্ট্রাক্টর আর ওয়ার্কিং অন, এটা বলে আপনার অ্যালাউ এমপ্লয়ার্স টু সি অ্যান্ড হোয়েন অ্যান্ড হোয়াট দেয়ার কন্ট্রাক্টরস আর ওয়ার্কিং অন, অর্থাৎ ওয়ার্ক ডায়েরিতে ক্লায়েন্ট অর্থাৎ আপনি যে কাজ করতেছেন এগুলো তো জমা থাকতেছে ওয়ার্ক ডায়েরিতে, আপনার ওয়ার্ক ডায়েরিতে কাজ চলাকালীন অবস্থায় আপনার ক্লায়েন্ট এইটাতে ঢুকে দেখতে পারবে যে কতটুকু কাজ করছেন, কি কাজ করছেন, এইগুলা তো সব ওয়ার্ক ডায়েরিতে জমা থাকতেছে, এগুলা সে দেখতে পারবে। কে দেখতে পারবে? ক্লায়েন্ট। তাহলে এটা কি বলছে? হুইচ অফ দ্য ফ্লোয়িং আর ট্রু, তাহলে এটা কি ট্রু না ফলস? এটা ট্রু, কারণ সে তার দেখার অধিকার আছে, যে কাজ আপনাকে করাইতেছে তার দেখার অধিকার আছে। অ্যালাউস এমপ্লয়ার্স টু সি, মানে অ্যালাউস এমপ্লয়ার্স টু সি, এটার মানে কি? মানে ও একে দেখার জন্য তাকে অনুমতি দিতে হবে। টু সি হোয়েন এবং হোয়াট দেয়ার কন্ট্রাক্টরস আর ওয়ার্কিং অন, তার কন্ট্রাক্টর কি করতেছে এবং কখন কি করতেছে এটা দেখার সে পারমিশন পাবে। ইনেবলস অটোমেটিক বিলিং ফর আওয়ারলি কন্ট্রাক্ট, এটার মানে কি? ইনেবল মানে এটা ইনেবল তো বুঝি, মানে চালু করতে হবে, ইনেবল সক্ষম। ইনেবল অটোমেটিক বিলিং ফর আওয়ারলি কন্ট্রাক্টস, সেটা ইনেবল থাকবে, অটোমেটিক বিলিং সিস্টেমটা সেখানে চালু থাকবে, হ্যাঁ কার্যকর থাকবে। The Odesk team application auto tracks time which can be reviewed in the work diary, মানে Odesk team application, ওই টিম অ্যাপ্লিকেশন বললামই তো, অটো ট্র্যাকার্স টাইম হুইচ ক্যান বি রিভিউড ইন দ্য ওয়ার্ক ডায়েরি, এটাই আর কি। এটার মানে তো বুঝতে পারছি আমরা না?
the Odesk team application auto tracks time, মানে Odesk team application auto track করে টাইমটাকে অটোমেটিক ট্র্যাক করে, হুইচ ক্যান বি রিভিউড, যেটা আপনি পরবর্তীতে এটা দেখতে পারবেন ইন দ্য ওয়ার্ক ডায়েরি থেকে দেখতে পারবেন। ম্যানুয়াল টাইম ক্যান বি অ্যাডেড বাট ইটস গ্যারান্টিড পেমেন্ট। আপনি ওয়ার্ক ডায়েরিতে বলতেছে ম্যানুয়াল টাইম অ্যাড করতে পারবেন, ম্যানুয়ালি টাইম অ্যাড করতে পারবেন, এটা তো অটোমেটিক হয়, বাট ইটস নট গ্যারান্টিড পেমেন্ট। তার মানে কি, আর তার মানে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন না, মোট কথা হলো এটাই, তাই না? মানে ঘুরাই দিছে না নাকি? ম্যানুয়াল টাইম ক্যান বি অ্যাডেড, ম্যানুয়ালি টাইমটা যোগ হবে কিন্তু না, ম্যানুয়াল টাইম ক্যান বি অ্যাডেড মানে ম্যানুয়ালি টাইম অ্যাড করতে পারবেন, কিন্তু করা যেতে পারে, ক্যান বি অ্যাডেড, দিবে না, কিন্তু সেই ক্ষেত্রে পেমেন্টের গ্যারান্টি দিবে না। তো পেমেন্টের গ্যারান্টি যদি না দেয় তাহলে তো আমার ম্যানুয়াল টাইম অ্যাড করে লাভ নাই। সেই ক্ষেত্রে মানে কি হলো, মানে আমি ম্যানুয়াল টাইম অ্যাড করতে পারবো না, তাই না? লাভ নাই আর কি, মানে আমি অ্যাড করতে পারবো কিন্তু পেমেন্টের গ্যারান্টি দিবে না। তো তার মানে কি, তার মানে কি আপনি কি ম্যানুয়াল টাইম কি অ্যাড করা উচিত না? উচিত না, সেটা উচিত না। তার মানে আমরা বলো এমপ্লয়ার যদি মনে করে হ্যাঁ যে না সে এইভাবে কাজটা করছে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে হ্যাঁ বিবেচনা হ্যাঁ ম্যানুয়াল টাইম ক্যান বি অ্যাডেড, মানে অ্যাডেড করার অপশন আছে, কিন্তু সেই ক্ষেত্রে পেমেন্টের কোনো গ্যারান্টি নাই। তাহলে এই ক্ষেত্রে হুইচ অফ দ্য ফ্লোয়িং ট্রু অ্যাবাউট ওডেস্ক ওয়ার্ক ডায়েরিতে এইসব জিনিসগুলো করা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি লিখছে, হোয়াট হ্যাপেন্স হোয়েন এ কন্ট্রাক্ট এন্ড, মানে যখন কাজ শেষ হবে তখন কি ঘটবে, কি ঘটে আসলে। ইউ লস অ্যাক্সেস টু দ্য ওয়ার্ক ডায়েরি, ইউ লস অ্যাক্সেস টু ওয়ার্ক ডায়েরি, তার মানে কি, ইউ লস অ্যাক্সেস মানে ইউ লস অ্যাক্সেস টু ওয়ার্ক ডায়েরি, মানে আপনার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আর আপনি ওয়ার্ক ডায়েরিতে ঢুকতে পারবেন না, হ্যাঁ ঢুকতে পারবো না। মানে আপনি মনে করলেন যে কাজটা শেষ করার পরে যায় ওয়ার্ক ডায়েরিতে দেখুন না, তাহলে তখন আর ঢোকার সুযোগ থাকবে না, কাজ শেষ হয়ে যায় আর ওয়ার্ক ডায়েরিতে ঢোকার কোনো সুযোগ থাকবে না। বোথ ইউজার্স ক্যান লিভ ফিডব্যাক, এটার মানে কি, বোথ ইউজার্স বলতে বুঝাইছে উভয়ে, মানে যে কাজ করাবে যে কাজ করবে দুইজনই ক্যান লিভ মানে কি, লিভ ফিডব্যাক, ক্যান লিভ, দুইজনকে ফিডব্যাক দিতে পারবে। মানে আপনি যখন কাজ করলেন, কাজ করে আপনি ক্লায়েন্ট সম্পর্কে আপনার মতামত জানাইতে পারবেন যে হ্যাঁ এই ক্লায়েন্ট 5 স্টার পাওয়ার যোগ্য, সে ক্লায়েন্ট হিসেবে খুবই ভালো, ঠিক আছে, এবং সে খুব আন্তরিক, ক্লায়েন্ট হ্যাঁ কমেন্টস করে, সে খুব আন্তরিক, সে কাজের ক্ষেত্রে আমাকে সহায়তা করছে। আর ক্লায়েন্টও আপনাকে কি করতে পারবে, ফিডব্যাক দিতে পারবে যে সে অ্যাজ এমপ্লয়ি, মানে সে কি বলে তাকে, কন্ট্রাক্টর হিসেবে সে পারফেক্ট, সে যে কাজের জন্য আমি তাকে দিয়েছিলাম সেই কাজটা সে পারফেক্টলি সুন্দর মতো আমার মন মতো সে করে দিছে, এর জন্য তাকে আমি 5 স্টার দিলাম, ঠিক আছে? তার মানে কি হলো, বোথ ইউজার্স মানে দুইজনকে হ্যাঁ দুইজনই ফিডব্যাক দিল এবং ভালো ফিডব্যাক দিল। এবং এই ক্ষেত্রে ফিডব্যাকের ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হলো আপনি ফিডব্যাক আমাকে দিলেন, দেওয়ার পরে আমি আগে দেখলাম যে সে আমাকে কি ফিডব্যাক দেয়, দেখলাম সে আমাকে ভালো ফিডব্যাক দিছে, আমিও তাকে ভালো ফিডব্যাক দিলাম, তারপর সে দেখলাম না সে আমাকে খারাপ ফিডব্যাক দিছে, আমিও তাকে খারাপ ফিডব্যাক যে সে আমাকে দিছে আমি তাকে ভালো দেবো, তার রেটিংও আমি খারাপ করে দিই, এই ধরনের সুযোগ নাই। আপনি যে যখন ফিডব্যাক সে দিবে তখন আপনি দেখতে পারবেন না, আপনি যখন ফিডব্যাক দিবেন সে দেখতে পারবেন না। যখন দুইজনই দিবেন, হ্যাঁ দুইজনই যখন দিবেন, দুইজনেরটাই যখন কমপ্লিট হবে তখন একজন আরেকজনেরটা দেখতে পাবেন এবং সেই ক্ষেত্রে আর চেঞ্জ করার সুযোগ থাকবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে বোথ ইউজার্স ক্যান লিভ ফিডব্যাক, তাহলে দুইজনই ফিডব্যাক দিবে। দ্য ফিডব্যাক সিস্টেম ইজ ডাবল ব্লাইন্ড, এই যে কথাটা আমি বললাম এটা হলো এটাই, দ্য ফিডব্যাক সিস্টেম ইজ ডাবল ব্লাইন্ড। ডাবল ব্লাইন্ড বলতে বুঝাইছে ওই কথাটাই, মানে আপনি আমাকে কি রেটিং দিছেন আমি জানি না, আমি আপনাকে কি রেটিং দিছি আপনি জানেন না, কিন্তু দুইজনই যখন কমপ্লিট করে ফেলছেন
দুইজনের আড়ালে থাকবে, কিন্তু দুইজনই যখন দিয়ে ফেলছেন তখন নোটিশ বোর্ডে জানাই দিল, তখন দুইজন আমিও আপনারটা দেখতে পারলাম যে আপনি আমাকে কি দিচ্ছেন, আপনিও দেখতে পারলেন যে আমি আপনাকে কি রেটিং দিছি। আর সেই ক্ষেত্রে আর সুযোগ নাই পরিবর্তন করা। তাহলে বলছে দ্য ফিডব্যাক সিস্টেম ইজ ডাবল ব্লাইন্ড, সো ইউর এমপ্লয়ার ক্যান নট সি দ্য ফিডব্যাক ইউ লেফট দেম আনটিল আফটার দে হ্যাভ লেফট ফিডব্যাক ফর ইউ। মানে যতক্ষণ পর্যন্ত সে ফিডব্যাক না দিবে ততক্ষণ পর্যন্ত সে আপনারটা দেখতে একজনেরটা দেখতে পারবে না। কি জানো গরম লাগে? আচ্ছা আরেকটা দেখি, আওয়ার্স উইল বি বিল্ড অ্যান্ড ডিসপিউটেড মে বি ফিল্ড অ্যাকর্ডিং টু দ্য। দেখেন এই কোশ্চেনটা বলছে কি, হোয়াট হ্যাপেন্স হোয়েন এ কন্ট্রাক্ট, এটা তো বললামই না। ও না, এটা একটা কোশ্চেন বাকি আছে, সেটা হলো আওয়ার্স উইল বি বিল্ড, এটার মানে কি? আওয়ার্স উইল বি বিল্ড এটার মানে কি? হ্যাঁ, মানে প্রতি ঘন্টায় আপনাকে পেমেন্ট করা হবে, প্রতি ঘন্টায় আপনাকে পেমেন্ট করা হবে। অ্যান্ড ডিসপিউটস মে বি ফিল্ড, এটার মানে কি? ডিসপিউটস মানে কি? ডিসপিউটস মে বি ফিল্ড। আচ্ছা, ডিসপিউটস অর্থ মনে করেন আমরা জানি না, আমরা ধরে নিলাম ডিসপিউটস মানে ডিসপিউটস, ঠিক আছে? ডিসপিউটস মে বি ফিল্ড এটার মানে কি? ফিল্ড মানে কি? পূরণ করা, তাই না? এটা মানে পূরণ করা হবে, ডিসপিউটস পূরণ করা হবে, তাই তো? আচ্ছা, অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য ইউজুয়াল উইকলি পেমেন্ট শিডিউল মানে কি? অ্যাকর্ডিং টু দ্য ইউজুয়াল মানে কি? সাধারণত। উইকলি পেমেন্ট মানে কি? সাপ্তাহিক যে পেমেন্ট যে শিডিউল তার অনুসারেই আপনাকে পেমেন্ট করা হবে। তার মানে কি বলছে এখানে? আওয়ার্স উইল বি বিল্ড মানে আওয়ারলি পেমেন্ট করা হবে, অ্যান্ড ডিসপিউটস মে বি ফিল্ড অ্যাকর্ডিং টু দ্য ইউজুয়াল উইকলি পেমেন্ট শিডিউল। এটা একটু কষ্ট বুঝতে না? সাপ্তাহিক পেমেন্ট শিডিউল অনুসারে হ্যাঁ আওয়ারলি বিলটা তৈরি হবে। হ্যাঁ, ডিসপিউট মানে কি? বিরোধ। আচ্ছা, ডিসপিউট মে বি ফিল্ড এটার মানে কি? এটার মানে কি? ফাইল লিখছে ক্যান ডিসপিউট মে বি ফাইল মানে এটা নথিভুক্ত হবে, মানে অভিযোগগুলি আপত্তি যে বিষয়গুলো থাকবে সেগুলি নথিভুক্ত হবে। এটা ফিল্ড না, ফাইল না, FILED ফাইল। নথিভুক্ত হতে পারে। ডিসপিউটস মানে তাহলে আমরা বলতেছি দ্বিধা দ্বন্দ্ব বা কাজের ক্ষেত্রে যে টুকটাক যে আর্গুমেন্ট বা তর্ক বিতর্ক হয় সেই ক্ষেত্রে ডিসপিউটস মে বি ফাইলড না, মানে আপনার এইগুলা ডিসপিউট গুলা যাচাই বাছাই হবে, মোট কথা হলো এটি, তাই তো? যাচাই বাছাই হবে। আওয়ার্স উইল বি বিল্ড, আওয়ারলি পেমেন্ট করা হবে অ্যাকর্ডিং টু দ্য ইউজুয়াল উইকলি পেমেন্ট শিডিউল। তার মানে ঘন্টা বেসিসে বিলটা তৈরি হবে ঠিকই, হ্যাঁ, আপত্তির বিষয়গুলি নথিভুক্ত হবে, বিবেচনায় আসবে। মনে করেন আপনি সাপোজ কাজ করলেন, কাজ করার পরে আপনি ক্লায়েন্টকে বললেন যে আমি 50 ঘন্টা কাজ করছি, আপনার ওই রেকর্ডেও আছে 50 ঘন্টা, কিন্তু আপনার যে স্ক্রিনশট বা ওই কি স্টক বা মাউস ক্লিক এগুলো যে নিচ্ছে, নেওয়ার পরে ওয়ার্ক ডায়েরিতে যে হিস্ট্রিটা আছে সেইখানে দেখা গেল আপনি সবকিছু ঠিকই আছে কিন্তু কাজের মাঝখানে আপনি ফাঁকি দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনাকে কেটে রাখতে পারে। সেটাই আর কি, এটাই আপনাকে এখানে বলছে, ঠিক আছে? মানে এইসব ঘটনা ঘটে আর কি, যখন আপনার কাজটা শেষ হয় এই ঘটনাগুলো, মানে ওয়ার্ক ডায়েরিতে আপনার ঢোকার অ্যাক্সেস আপনি হারাবেন, তারপরে আপনি ফিডব্যাক দিবেন, একজন আরেকজনের ফিডব্যাক দেখতে পারবেন না, তারপরে আপনি এই যে এগুলা আপনার এগুলা বিবেচনা হবে ডিসপিউট মে বি ফাইলড, মানে আপনার এই কাজের ক্ষেত্রে কোনো যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেইগুলোও আপনার এখান থেকে নথিভুক্ত হবে। এবং নথিভুক্ত হওয়া মানে কি? পেমেন্ট কাইটে রাখবো আর কি। আচ্ছা, এখন এইটা কি লিখছে দেন, এটা লেখ
এখানে আপনার ওডেস্কে এখন মনে হয় 9টা কোশ্চেন না রেডনেস টেস্টে না বাড়াইছে 10টা হ্যাঁ 10টা 10টা না 9টা আচ্ছা যাই হোক এটা বাড়াইতে পারে আমি স্যার আরো কিছু 9টা দেখছিলাম আমি 10টা স্যার আমি এখন 10টা 10টা এগুলো আপডেট হয় তো আমি অনেকদিন ঢুকি না ওডেস্কে চেঞ্জ করছে $3 নিচে বিট করে দেন তাহলে চেঞ্জ করছে এগুলা প্রতিনিয়ত আপডেট হতে পারে আপনি আজকে একটা জিনিস দেখলেন কালকে আপনি শিওরলি বলতে পারবেন না এই জিনিসটাই হবে বা এটাই হবে হ্যাঁ যে এটা আপনার 10 মিনিট পরেও এটা চেঞ্জ হয়ে যেতে পারে এটার কোনো আপনার গ্যারান্টি নেই আচ্ছা দেখেন হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ফলস অ্যাবাউট উইকলি লিমিটস অন আওয়ারলি কন্ট্যাক্ট এখানে বলতেছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ফলস কোনটা মিথ্যা অ্যাবাউট উইকলি লিমিট মানে উইকলি সাপ্তাহিক যে সীমা অন আওয়ারলি সাপ্তাহিক যে সীমাবদ্ধতা মানে আপনি উইকলি লিমিট বলতে বোঝাচ্ছে যে আপনার ঘন্টা বেসিসে যে কাজটা করবেন। করবেন কিন্তু সপ্তাহে যে কত ঘন্টা কাজ করবেন তার একটা লিমিট আছে তার একটা সীমা হ্যাঁ আছে। সীমা আছে সেই ক্ষেত্রে হুইচ ইজ ফলস সেই ক্ষেত্রে কোনটা মিথ্যা সেটাই আমাকে বাই করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে বলছে আওয়ার্স ইজ এক্সেস অফ দ্য উইকলি লিমিট উইল নট বি বিল্ড টু দ্য এমপ্লয়ার এটা কি সত্য না মিথ্যা স্যার এটা হলো এখানে হলো এটা হলো সত্য আগে আমরা বুঝি যে এটা দিয়ে কি বুঝাইছে এটা আগে বুঝি তারপর সত্য মিথ্যা দেখি আওয়ার্স ইন এক্সেস মানে কি অতিরিক্ত ঘন্টা অতিরিক্ত ঘন্টা অফ দ্য উইকলি লিমিট মানে সাপ্তাহিক যে লিমিট সপ্তাহে আপনি বলে দিচ্ছে যে আপনি সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না কিন্তু আপনি 30 ঘন্টা কাজ করছেন সেই ক্ষেত্রে কি বলছে লিমিট উইল নট বি বিল্ড টু দ্য এমপ্লয়ার মানে এই ক্ষেত্রে তার বিল এমপ্লয়ার দিতে পেমেন্ট করতে হবে পেমেন্ট সে দিতে বাধ্য না সে যদি পেমেন্ট করে তার যদি মানবতা খাতির না সে কাজ করছে টাকা দেয় কিন্তু তার যে লিমিট আছে সেই লিমিটের বাইরে আপনি কাজ করতে পারবেন না কাজ যদি করেন সেক্ষেত্রে আপনি বিল সে দিলে দিবে না দিলে না দেবে এটাই তাহলে এখন আমাদের কি বলছে যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ফলস মানে কোনটা মিথ্যা সেইটা বাই করতে হয়েছে তো এটা কি সত্য না মিথ্যা সত্য স্যার সত্য তার মানে এটা আমাদের আর ধরার দরকার নেই ইউ শুড ডিসকাস এনি নিড টু ওয়ার্ক বিয়ন্ড ইউর লিমিট উইথ ইউর এমপ্লয়ার এটা কি ইউ শুড ডিসকাস মানে আপনি ডিসকাস করা উচিত আলোচনা করা উচিত আপনি যদি লিমিট থাকে 20 ঘন্টা আপনি এখন দেখলেন যে এই উইকে আমি 20 ঘন্টার জায়গায় আমি 25 ঘন্টা কাজ করতে সক্ষম বা 25 ঘন্টা আমি তাকে কাজ করে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনার উচিত যে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলেন যে আপনার লিমিট তো 20 ঘন্টা আছে কিন্তু আমি তো কাজ করতে চাই 25 ঘন্টা আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি করতে পারি এটাই বলছে ইউ শুড ডিসকাস এনি নিড যে কোনো প্রয়োজন টু ওয়ার্ক বিয়ন্ড ইউর লিমিট আপনার এই লিমিটের ক্ষেত্রে হ্যাঁ উইথ ইউর এমপ্লয়ার তোমার এমপ্লয়ারের সাথে তুমি কথা বলতে পারো তাহলে এটা ট্রু আচ্ছা তাহলে আমাদের বাই করতে বলছে তো ফলস তাহলে এটা না তাহলে দ্য উইকলি লিমিট ক্যান বি চেঞ্জড বাই দ্য কন্ট্রাক্টর এটা বলছে যে উইকলি লিমিট যে দিছে আপনাকে এটা আপনার যে কাজ করবে সে ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারে এটা কখনোই সে চেঞ্জ করতে পারবে না তার মানে কি এটা ফলস আমাদের বাই করতে বলছে উপরে ফলস তার মানে এটা আমরা পেয়ে গেলাম দেখি আরো কোনোটা ফলস আছে কিনা দা একাধিক ফলস থাকতে পারে ঠিক আছে আচ্ছা দ্য উইকলি লিমিট ক্যান বি চেঞ্জড বাই দ্য এমপ্লয়ার মানে উইকলি যে লিমিটটা এটা এমপ্লয়ার চেঞ্জ করতে পারবে তার মানে কি এটা ট্রু কিন্তু কন্ট্রাক্টর কখনো এটা চেঞ্জ করতে পারবে না আওয়ার্স ইন এক্সেস অফ দ্য উইকলি লিমিট আর নট গ্যারান্টিড পেমেন্ট এটা কি বলছে অতিরিক্ত ঘন্টা কাজের ক্ষেত্রে পেমেন্টের গ্যারান্টি নেই হ্যাঁ আওয়ার্স ইন এক্সেস অফ দ্য উইকলি লিমিট মানে উইকলি লিমিটের চেয়ে বেশি যদি আপনি কাজ করেন সেই যে কাজ অতিরিক্ত যে কাজের যে টাকাটা সেইটা গ্যারান্টি দিবে না সে তার মানে কি এটাও ট্রু তাহলে ফলস শুধু একটাই সি নাম্বার আচ্ছা 11 নম্বর কোশ্চেনে কি বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং আর ট্রু অ্যাবাউট ওডেস ডিসপিউট প্রসেস ওই যে ডিসপিউট আমরা পাইলাম একটু আগে ডিসপিউট পাইছিলাম না ডিসপিউট মানে কি হ্যাঁ dispute। বিত- আপত্তি আপত্তি মানে আপনি একটা কাজ করছেন এটা ডিসপিউট দিলাম আপত্তি হ্যাঁ ক্লায়েন্টও আপনার কাজের বিরুদ্ধে ডিসপিউট করতে পারে আপনিও ক্লায়েন্টের বিরুদ্ধে ডিসপিউট করতে পারেন
ক্লায়েন্ট বলতে পারে যে কাজ ভালো হয় নাই, আমি যা চাইছি তা হয় নাই, কাজে পেমেন্ট আমি $60 দিতে চাইছি, আমি পেমেন্ট $60 দিব না, $40 দিব, $20 দিব। আবার আপনিও বলতে পারেন যে তার যে রিকোয়ারমেন্ট ছিল সেই ক্ষেত্রে তার যে কাজ সেই ক্ষেত্রে তার অনেক বেশি, সে বলতে মানে চাইছে 5 পেজের ডিজাইন, কিন্তু সে আমাকে দিয়ে করাই নিয়েছে 20 পেজের ডিজাইন, সেক্ষেত্রে আপনিও ডিসপিউট করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং আর ট্রু অ্যাবাউট দ্য ওডেক্স ডিসপিউট প্রসেস। যখন আপনার এটা নিষ্পত্তি হবে তখন এটার প্রসেসটা কি? দ্য ডিসপিউট প্রসেস অনলি অ্যাপ্লাইজ টু আওয়ারলি কন্ট্রাক্ট। ডিসপিউট প্রসেসটা একমাত্র কখনই এটা কার্যকর হবে যখন ঘন্টা বেসিসে চুক্তি থাকবে। তাহলে আমরা ডিসপিউট প্রসেস বলতে কি বুঝাচ্ছি বলেন তো? মানে একজন কাজ করলো, কাজের বিষয়টা কিছু বিতর্ক তৈরি হলো, সেইটাকে সুরাহা কে করবে? ওডেস্ক করবে। হ্যাঁ, ওর ওডেস্ক করবে। ওডেস্ক করবে কিসের ভিত্তিতে? কার্যকরী করবে আওয়ারলি বেসিসে। হ্যাঁ, কিসের ভিত্তিতে? ওই যে ওয়ার্ক ডায়েরি আছে না, আপনি যে কাজ করছেন, কাজ করার সময় যে ওয়ার্ক ডায়েরি থাকলো সেইটা তারা দেখবে। এখন ফিক্সড জবের ক্ষেত্রে তারা তো কোনো ওয়ার্ক ডায়েরি থাকে না, ফিক্সড জবের ক্ষেত্রে তো কোনো ওয়ার্ক ডায়েরি থাকে নাই, সেই ক্ষেত্রে তারা কি ওটা দেখতে পারবে এবং তারা কি এটা ডিসপিউট প্রসেসে নিতে পারবে না। সেটাই বলতেছে যে ডিসপিউট প্রসেস অনলি অ্যাপ্লাইজ টু আওয়ারলি কন্ট্রাক্ট, মানে একমাত্র আওয়ারলি কন্ট্রাক্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আপনি ফিক্সড জবের ক্ষেত্রে যদি ডিসপিউট করেন তাহলে কোনো কাজ হবে না। ইফ ইউ ফেল টু রেসপন্ড, ওডেক্স উইল রিফান্ড দ্য এমপ্লয়ার অ্যান্ড সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট। এটার মানে কি? ইফ ইউ ফেল টু রেসপন্ড, if you fail to respond, যদি মানে কেউ আহ্বান জানাইলো সেটাতে যদি আমি সাড়া দিতে না ব্যর্থ হই, Odex will be deferred রিফান্ড দ্য এমপ্লয়ার, and suspend your account. তার মানে কি? ওডেস উইল রিফান্ড দ্য এমপ্লয়ার, তাহলে ওডেস এই পেমেন্টটা এমপ্লয়ারের কাছে রিটার্ন করবে। আমি একটা কাজ করলাম, কাজের বিপরীতে কাজ আমি করছি, মনে করেন কাজ আমি করছি, হ্যাঁ, কাজ আমি করার পরে আমি আমার ইফ ইউ মানে ইউ মানে বলতে কি আমাকে দিতে বোঝাচ্ছে, ইফ ইউ ফেল টু রেসপন্ড, আমি রেসপন্স করলাম না, আমি যদি ওডেস আমাকে কোনো কিছু জানতে চাবে সেই ক্ষেত্রে আমি রেসপন্স করলাম না, রেসপন্স না করলে কি বলছে, ওডেস রিফান্ড করবে। রিফান্ড মানে কি? ফেরত দিবে, টাকা ফেরত দিবে। কাকে? ওই যে এমপ্লয়ারকে, যে নাকি কাজ করালো। এন্ড সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্ট সে সাসপেন্ড করে দেবে। এটার মানে কি? বাতিল করে দিবে আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট বাতিল করলে বুঝলাম, এটা ওডেস বাতিল করতেই পারে, কিন্তু ওডেস টাকা রিফান্ড করবে কেন? টাকা দিয়ে দিবে, ওই যে আমি কোনো ইয়ে করি নাই, তার ওই যে ইয়ের জন্য কোনো সে যে না, টাকা রিফান্ড করবে তো আমাকে, আমি তো কাজ করছি, কথাটা বুঝছেন? আমি কাজ করছি না, টাকা সে আমাকে যদি না দেয় সেই ক্ষেত্রে টাকা কে দিবে? ওডেক্স দিবে না আমাকে। কিন্তু সে বলতেছে ওডেক্স উইল রিফান্ড দ্য এমপ্লয়ার, মানে ওডেক্স এমপ্লয়ারকে টাকা দিবে যে কাজ করাইছে এবং আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। এটার মানে কি? কারণ হলো যে আমার এখন এমন হতে পারে যে আমাকে ওডেস এমপ্লয়ারের কাছে পেমেন্টটা নিল, নিয়ে ওডেস থ্রো করলো আমাকে, কিন্তু দেখা না, আমি যখন রেসপন্স আমাকে তো টাকা দিবে না। এমপ্লয়ার কাছ থেকে এটা মানে বুঝে নেই। সে তো পেমেন্ট করতেছে ওডেসকে, না ওডেসকে পেমেন্ট করবে না, যখন সে আপনাকে পড়বে। ভায়া হয়ে আমি বলি এমপ্লয়ারের টাকাটা তো ওডেস ভায়া হয়ে আসে। ভায়া হয়ে আসে বলতে কি, আপনার ক্লায়েন্টের টাকা ওডেস নিতে পারবে না, ওডেস্কের মাধ্যমে আপনাকে টাকা দেবে, কিন্তু ওডেস সেটা ধরতে পারবে না, আপনিই পাবেন টাকাটা, কিন্তু ওই টাকা থেকে 10% কমিশন সে কাজ রাখবে শুধু। হ্যাঁ, সেটাই। ঠিক আছে? সে তো ভায়া হয়ে আসতেছে। হ্যাঁ, ভায়া হয়ে আসছে। ভায়া হয়ে যখন আসতেছে, এখন টাকা এখন যখন সে টাকা ভায়া ওডেস ভায়া থ্রু হয়ে আসবে, হ্যাঁ, এখন পাঠায় যদি দেখলো যে সে রেসপন্স করলো না, তার মানে আনওয়ান্টেড কেউ থাকতে পারে সেখানে, সে ডাউট করবে এবং সেটাকে ফেরত পাঠিয়ে দেবে, এবং এই অ্যাকাউন্টটা ডাউট মনে করে সে মানে ফেক অ্যাকাউন্ট বা অন্য কোনো কারণ থাকতে পারে, সে কারণে ক্লোজ করে দেবে। না, এটা হলো আমি বলি ইফ ইউ ফেল টু রেসপন্ড, মানে আপনি কেসে ডাকবে যে কি ব্যাপার, কি বিষয়, সে ক্লায়েন্ট তো আপনার বিরুদ্ধে হ্যাঁ অবজেকশন দিচ্ছে এই বিষয়, তখন আপনি করলেন কি, তার প্রতি উত্তর দিলেন না, কোনো রেসপন্স তাকে জানালেন না, সেই ক্ষেত্রে ওডেক্স উইল রিফান্ড দ্য এমপ্লয়ার, মানে ওডেক্স যে নাকি আপনাকে যে কাজ করালো তাকে টাকা ফেরত দিবে। কোন টাকা ফেরত দিবে? আমি যে কাজটা করি, আপনি যখন কাজটা করছেন, কাজের রেট মনে করেন $20, কিন্তু আপনি এবং 10 ঘন্টার কাজ, এবং আপনি 3 ঘন্টা কাজ করেই বলছেন যে আমাকে কিছু পেমেন্ট দেন, সেই ক্ষেত্রে আপনাকে সে অ্যাডভান্স কিছু পেমেন্ট দিচ্ছে, অগ্রিম। আওয়ারলি জবের ক্ষেত্রে এরকম দেয়
ভাঙা ভাঙা পেমেন্ট দেয়, সেই পেমেন্ট নিছেন আপনি, নেওয়ার পরে আপনি তাকে কাজ ঠিক মতো বুঝাই দেন না, পেমেন্ট নিয়ে নিছেন ঠিকই কিন্তু কাজ পুরোপুরি, সেক্ষেত্রে সে ওডেস ধরবে আপনাকে প্রথমে চাবে, আপনি তো টাকা নিছেন আর তার সাথে যোগাযোগ নাই, যোগাযোগ করবেন না, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট ধরবে ওডেসকে, ওডেস তখন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আপনি যদি ইফ ইউ ফেল টু রেসপন্ড, সেই ক্ষেত্রে আপনিও ওডেস্কের সাথেও কোনো যোগাযোগ করলেন না, সেই ক্ষেত্রে ওডেস উইল রিফান্ড দ্য এমপ্লয়ার্স, মানে ওডেস সেই ক্ষেত্রে টাকা তাকে দিয়ে দিবে কিন্তু আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেবে, ওদের টাকা আপনি যে কয় টাকা দিছে সেই কয় টাকা ওডেস দিয়ে দিবে, রিটার্ন করবে। আচ্ছা, তারপর সি নাম্বার কি বলছে, ইফ ইউ রিজেক্ট দ্য ডিসপিউট, ডিসপিউট মানে আপনি যদি রিজেক্ট করেন, কোনো অবজেকশন দিবেন, হ্যাঁ সেটা আমি যদি অ্যালাউ না করলেন, রিজেক্ট করেন, ওডেস্ক স্পেশালিস্ট উইল রিভিউ ইউর ওয়ার্ক ডায়েরি, মানে ওডেস্কের স্পেশালিস্ট আছে তারা দেখবে, হ্যাঁ দেখবে, and evaluate it against the criteria of the employee payment guarantee, হ্যাঁ পেমেন্ট গ্যারান্টি অনুসারে সেটা তারা মূল্যায়ন করবে, ইভ্যালুয়েট করবে, ইভ্যালুয়েট করার পরে যদি দেখে না যে আপনি টাকা পাওয়ার যোগ্য তাহলে আপনাকে টাকা দিবে, আর যদি মনে করে না টাকা আপনি পাওয়ার যোগ্য না তাহলে টাকা আপনাকে দিবে না। তারপর ডি নাম্বার কি বলছে, ডিসপিউটেড আওয়ার্স রুলড ইন দ্য এমপ্লয়ার্স ফেভার আর রিফান্ডেড, এটা কি? মানে আপত্তির নিয়ম অনুসারে, হ্যাঁ হ্যাঁ ঘন্টা বেসিসের ক্ষেত্রে আপত্তির হ্যাঁ। নিয়ম অনুসারে ইন দ্য এমপ্লয়ার্স এটা থাকবে এমপ্লয়ারের পক্ষে, এমপ্লয়ারের পক্ষে থাকবে আর রিফান্ডেড এবং সেটা ফেরতযোগ্য। ফেরতযোগ্য মানে আপনি ডিসপিউটেড আওয়ার্স রুল, এমপ্লয়ার যদি আপত্তি করে মানে এমপ্লয়ার স্যার এখানে এটা টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এমপ্লয়ি যদি আপত্তি করে তাহলে সেই টাকাটা এমপ্লয়ির ঘরে ফেরত যাবে। হ্যাঁ রুলস disputed hours ruled in the employer's নিয়ম favor, employer's favor are refunded, employer মানে এই ক্ষেত্রে হ্যাঁ আওয়ারলি জবের ক্ষেত্রে যে নিয়মটা করা হয়েছে এটা সম্পূর্ণ বেশিরভাগই এমপ্লয়ার্স এর ফেভারে থাকে, ফেভারে থাকে, হ্যাঁ ইভেন মানে তাকে বেশি ইয়াটা দেয়া হয়, তাকেই বেশি মূল্যায়ন দেওয়া হবে। এবং এমন কোন ডিসিশন যদি হয় যে এটা এমপ্লয়ির পক্ষে 50% আবার ওয়ার্কারের পক্ষে 50%, সেই ক্ষেত্রে এটা 50-50 আছে, দুইজনেরই 50-50, সেই ক্ষেত্রে সেই রায়টা কার পক্ষে যাবে, এমপ্লয়ের পক্ষে, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল আমাদের ইসের